হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। গল্প বেস নেক্সট স্টোরিতে আপনাদের সবাইকে আজকে স্বাগত। আমাদের আজকে তরুণ উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস ঋতু আপু। তো চলুন আপু শুরু করা যাক। জি, আচ্ছা শিওর। আপু, প্রথমে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনার নামের আপনার যে ব্র্যান্ডের যে নামটা আছে সেটা আসলে কোথা থেকে আপনি কালেক্ট করেছেন, বা এটার পেছনে কি কোনো স্টোরি আছে? স্টোরি বলতে আমি যখন শুরু করেছি আমার এই উদ্যোগটা, তখন জি। আমার একটা তো নাম দিতে হবে। তো ভাবলাম যে কি নাম দেওয়া যায়, তখন আসলে খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে অভিলাষ নামের অর্থ হচ্ছে ইচ্ছা পূরণ। তো আমি ভাবলাম যে যেহেতু আমরা ফ্যাশন প্রোডাক্ট সেল করি, তখন মেয়েদের একটা কি থাকে যে আমরা আমাদেরকে সুন্দর লাগতে হবে। তো জি সুন্দর অবশ্যই। লাগাটা আসলে আমাদের কাছে মেইন ইন্টেনশন। তো সুন্দর লাগলে আসলে মেয়েদের 80% ইচ্ছা পূরণ হয়ে যায়। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রোডাক্টের মাধ্যমে মেয়েদের ইচ্ছা পূরণ করতে পারি, আপুদের ইচ্ছা পূরণ করতে পারি। তো সেই হিসেবে এই নামটা দেওয়া। আচ্ছা আপু, এই সেক্টরটা কেন, মানে মেয়েদের সৌন্দর্য নিয়ে কাজ করার চিন্তা ভাবনা কেন আসলো? অন্য কোনো সেক্টর কেন বেছে নিলেন না? আচ্ছা, আগে বলি যে আমি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি করেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপরে। তো তারপর আমি বিএসসি শেষ করে লাস্ট 1 বছর আমি জবও করছি, পাশাপাশি আমার বিজনেসটা করছি। কিন্তু জবের আগে আমি গত 5 বছর যাবত আমার বিজনেসটা রান করছি। এখন কথা হচ্ছে যে এই এই জগৎটা কেন বেছে নিলাম। জি। ছোটবেলা থেকে আসলে আমি খুব শৈল্পিক পরিবেশে বড় হয়েছি, নান্দনিক একটা পরিবেশে, নান্দনিক একটা ফ্যামিলিতে বড় হয়েছি। ছোটবেলা থেকে আমি দেখেছি যে আমার আম্মু, আমার নানি হাতে কাঁথা সেলাই করতো খুব শখ করে, আপনার নকশি কাঁথা সেলাই করতো। আবার আমি যে পোশাকগুলো পরতাম ছোটবেলায়, একটা বাচ্চা মেয়ে যে পোশাকগুলো পরে সেগুলো আর 5টা বাচ্চাদের থেকে একটু আলাদা ছিল। কারণ আমার আম্মু নিজে পছন্দ করে সবকিছু অর্গানাইজ করে তারপর নিজে হ্যান্ড স্টিচ করে আমাকে সেই পোশাকগুলো পরাতো। তো সবাই দেখা যেত যে আমার খুব প্রশংসা করতো, তুমি এটা কোথা থেকে কিনেছো, তুমি কিভাবে পেয়েছো, এরকম তো এখনো বাজারে কোনো কালেকশন আসেনি। তো আচ্ছা। ওই বিষয়টা আসলে আমার খুব ভালো লাগতো যে সবার থেকে আমি একটু হলেও আলাদা কোনো না কোনো দিক থেকে। হ্যাঁ, তো এই এই বিষয়টা আসলে মাথায় রেখে তারপর ধীরে ধীরে যখন আমি রং তুলি কিনে দেওয়া হলো আমাকে বাসা থেকে, তো আমার আঁকতে খুব ভালো লাগতো, আমি আঁকাআঁকি করতাম। আমার বাসার ওয়াল থেকে শুরু করে আমার বাসার বেডশিট পর্যন্ত আমার রং তুলির আঁচড়ে মাখামাখি হয়ে যেত। অন্যান্য ফ্যামিলি হলে কি হয় যে বকাবকি করে যে না এটা করা যাবে না, জিনিসপত্র নষ্ট হচ্ছে, বাট আমার ফ্যামিলিতে কখনো আমাকে এটা শুনতে হয়নি যে না এটা করো না। তারা আমাকে অলওয়েজ অলওয়েজ হচ্ছে অ্যাপ্রিশিয়েট করেছে। এই জন্য আসলে ওখান থেকে আমার এই জগতে আসা। আচ্ছা আচ্ছা। পাশে যারা আমরা বলি রিলেটিভ অথবা ফ্রেন্ড সার্কেল, তাদের কেমন সাপোর্ট ছিল আপনার এই বিজনেসটা শুরু করার প্রথম থেকে এখন পর্যন্ত? বিজনেসটা যখন আমি শুরু করি তখন যদি আমি বলি যে আমি তখন মানে আমার ভার্সিটির পরীক্ষার অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য সেকেন্ড টাইমে প্রিপারেশন নিচ্ছিলাম। তো মাঝে মোটামুটি 1 বছরের গ্যাপ ছিল। প্যান্ডেমিকের ঠিক 1 থেকে 2 মাস আগে, করোনা শুরু হওয়ার 1 থেকে 2 মাসের আগে আমি ডিসিশন নিই যে আমি একটা বিজনেস স্টার্ট করব। তো আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের মাথায় একটা কথা অলওয়েজ আসে যে লোকে কি বলবে। তো লোকে তখন কি আমি বলবে? জি। যখন আমি শুরু করি তখন আমার মনে হলো যে যেহেতু এখন আমি ঘরে বসে আছি, আমার প্রিপারেশন নিচ্ছি আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দেওয়ার জন্য। তো মানুষ মনে করতে পারে যে যেহেতু ও ঘরে বসে আছে এই জন্য হয়তো বিজনেস শুরু করে দিয়েছে। তো এই জিনিসটা আমাকে হিট করতো। আমি প্রায় 1 বছর কাউকে জানাইনি যে আমার একটা বিজনেস আছে বা আমি এগুলো করছি, এগুলো আমি সেল করতে চাই, এগুলো আমি আসলে কাউকে জানাইনি। আমি আচ্ছা। যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি 1 বছর পরে, তারপর আমি আসলে প্রচার করেছি। কিন্তু ভার্সিটিতে আসার পরে আমার আশেপাশে যে মানুষজন ছিল, আমি হলে থাকতাম, ভার্সিটির হলে আচ্ছা। প্রায় 700 সাড়ে 700 মেয়ে থাকতো আমার হলে। তো দেখা যেত কি আমি শুরু থেকে প্রচারে একটু বেশি মানে কম নজর দিতাম, প্রচার কম। করতে চাইতাম, আমার খুব লজ্জা লাগতো। কিন্তু আচ্ছা। আমার roommate যারা ছিল, আমার জুনিয়র, আমার রুমমেট, এরা আমাকে বলতো যে আপু প্লিজ তোমাকে প্রচার করতে হবে না, ধরে নিলাম ওটা আমাদের ব্র্যান্ড, আমরা প্রচার করবো, তুমি জাস্ট সেল করবা। তো আমি জি। খুব সাপোর্ট পেয়েছি আমার জুনিয়রদের কাছ থেকে, আমার রুমমেটদের কাছ থেকে। তারপর যখন আমার প্রচার শুরু হলো, 750 মেয়ের মধ্যে প্রায় 200-300 মেয়ে দেখা যেত আমাকে জান্নাত নাম কম অভিলাষ নামে চিনতো। আপু আপনি অভিলাষী আপুটা না?
এই জিনিসটা আসলে খুব আনন্দ দিত। আচ্ছা, এটা তো তাহলে আপু আপনার লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলা জি। যায়। আচ্ছা আপু, যখন বিজনেসটা স্টার্ট করেন বা মানে এত বছরের বিজনেসে এরকম কোনো ঘটনা আছে যে যেটা আমাদের সাথে বা উদ্যোক্তাদের সাথে শেয়ার করা যায়? ঘটনা বলতে আমার প্রত্যেকটা স্টল আমি হচ্ছে ফিজিক্যাল ক্যাম্পেইন করি, যেমন আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটিতে উদ্যোক্তাদের অনেক বেশি এনকারেজ করা হয়। করা হয়, জি। জি। তো প্রায় প্রতি মাসে একটা করে তারা ফেয়ার আয়োজন করে, একটা করে মেলা বসে, উদ্যোক্তা মেলা। সেখানে স্টার্ট আপ ফেয়ার আর কি, সেখানে আমি স্টল নিই। তো দেখা যেত যে আমি স্টলে যখন যেতাম, এই জিনিসটা আমার অনেক ভালো লাগতো যে আসতো, ছেলে মেয়েরা আসতো, ইভেন ভাইয়ারা পর্যন্ত। আমাকে তো কেউ চেনে না, আমার ফেস বা আমার নাম বা অভিলাষীর ওনারের নাম এটা তো আসলে কেউ জানে না, বা আমার ফেস কেউ চেনে না। আর ওনারা এসে প্রোডাক্ট দেখতো, দেখে জাস্ট এক নজরে দেখে বলতো যে আপু আপনি অভিলাষী আপুটা না। এই জিনিসটা আসলে আমাকে প্রত্যেকটা পথে পথে অনেক 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 বেশি এনকারেজ করতো। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, বিজনেস লাইফে কি কোনো ভুল স্টেপ নেওয়া হয়েছে কখনো? ভুল স্টেপ ছিল আমার প্রথম 1 বছর, আমি কোনো পাবলিসিটি করিনি। আর প্রচারে কিন্তু প্রসার হয়, ওটা জি। আসলে আমি তখন ছোট ছিলাম, বুঝিনি। আর আমি ওইভাবে কারোর সাথে শেয়ারও করিনি। আর আম্মু বাবা এগুলো তো একটু কম বুঝবে, তারা তো আমাদের থেকে একটু ব্যাক জেনারেশনের মানুষ, তো তারা আসলে ওইভাবে আমাকে বুঝাতে পারেনি। ওই জিনিসটা আসলে আমার অনেক বড় একটা ভুল। আর স্টিল আমি কিছু ভুল করে যাই, সেটা হচ্ছে যে আমি স্টিল এখনো জবের পাশাপাশি আমার পেজটাকে ওইভাবে টাইম দিতে পারি না। আমার পেজ বা আমার অনলাইন যে জবটা আছে আমি ওইটাকে ওইভাবে টাইম দিতে পারি না। আমি সবকিছু ফিজিক্যাল ক্যাম্পেইনের জন্যই করি। জব করে আসলে যারা গার্মেন্টস ট্রেডে জব করে, টেক্সটাইল যারা জব করে, তারা একটু হলেও আইডিয়া রাখে যে এখানে আসলে আমাদের ফিজিক্যাল প্রেশার, মেন্টাল প্রেশার অনেক বেশি যায়। তো অনেক অফিস বেশি। করে এসে আসলে আমার অনলাইন জগৎটাতে টাইম দেওয়াটা আমার অনেক বেশি টাফ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আপু, ইন্টারেস্টিং কোনো কাস্টমারের কাহিনী আছে আমাদের সাথে একটু শেয়ার করেন, আমরা একটু শুনি। ইন্টারেস্টিং কাস্টমার আসলে আমাদের হরহামেশাই হ্যান্ডেল করতে হয়। দেখা যায় যে অনেক প্রোডাক্টের নাম শুনবে, তারপর তারা বলবে যে ডেলিভারি চার্জও দিতে হবে। তখন আসলে মনে হয় যে না আপু, আমি আসলে আপনাকে এইভাবে ছুড়ে মারি, আপনি প্লিজ আপনার একটু কালেক্ট করে নেন। হ্যাঁ হ্যাঁ আপু, এটা মনে হয় যারা উদ্যোক্তা হিসেবে কাজ করে এবং বেসিক্যালি অনলাইন সেকশনে, তাদের মনে হয় এটা খুব বেশি ফেস করতে হয় যে ডেলিভারি কি দিতে হবে। তারা ভাবে যে ডেলিভারি চার্জ, আমরা হচ্ছে স্টুডেন্ট, বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট সেল করার ট্রাই করি বেশি, যেহেতু আমার বেশিরভাগ কাস্টমার স্টুডেন্ট। তো সেক্ষেত্রে দেখা যায় যে ডেলিভারি চার্জটা বেশি হয়ে যায় তাদের কাছে। তো এটা তো একটা এক্সট্রা খরচ না। তো তাদের মনে হয় যে ওটা হয়তো আমরাই রাখি বা আমরাই চার্জ করি, তাদেরকে বোঝানো যায় না যে এটা আসলে ডেলিভারি কোম্পানি নাই। কোম্পানি নেয়, হ্যাঁ আপু, হ্যাঁ এটা অবশ্যই। আচ্ছা, আপনার মতে আসলে আপু কাস্টমারের যে ট্রাস্টটা সেটা অর্জন করার জন্য কি কি করা উচিত, কি কি পদক্ষেপ নেওয়া উচিত? অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে। এমন অনেকবার হয়েছে, যেহেতু আমি হ্যান্ডমেড জিনিস সেল করি, তো অনেকবার হয়েছে যে তাড়াহুড়োতে, ইভেন লাস্ট ফেয়ারেও আমার তাড়াহুড়োতে আমি আগের দিন রাতে গ্লু দিয়ে কিছু প্রোডাক্ট মেক করেছি। ওটা এখন যেহেতু শীতকাল, আমাদের ফ্যান চলতেছে না বা বাতাসে আর্দ্রতার পরিমাণ ওরকম একটা ডিসব্যালেন্স, তো সেক্ষেত্রে দেখা যায় যে গ্লুটা শুকাইতে আমার অনেক টাইম লেগে যায়, 24 ঘন্টাও লেগে যায়। তো আমি সেক্ষেত্রে 12 ঘন্টা শুকিয়ে নিয়ে তারপর আমার স্টলটা দিয়েছিলাম। তো প্রথম কি সেকেন্ড কাস্টমার আসলো, একটা রিং হাতে দিল, হাত থেকে রিংটা জাস্ট খুলে ছুটে গেল। তো সে খুব উইলিংলি বললো যে আপু এটার পেমেন্ট আমি করবো। আমি না, একদমই না, এটার পেমেন্ট আপনি কেন করবেন, এটা তো আমার ফল্ট, এটা আমি কালকে রাতে গ্রুপ দিয়েছি, ভালোভাবে সেট হয়, এটা টোটালি আমার ফল্ট, এটা আপনার কোনো পেমেন্ট করতে হবে না, আপনি অন্য কিছু পছন্দ হলে সেটা দেখেন। তো আসলে এই জিনিসগুলো যখন আপনি কাস্টমার, প্রবলেম হবে, বিজনেস করলে প্রবলেম হবে। আপনি যখন ফিজিক্যাল স্টোরে যান, একটা জামা কিনলেন বা একটা প্রোডাক্ট কিনলেন, তখন দেখা যায় বাসায় এটা এসে রং উঠে গেছে ধুয়ে দেওয়ার পরে, বা ছোট হয়ে গেছে, শ্রিঙ্কেজ হয়েছে। তখন আসলে আপনি যখন ক্লেম করেন যে আমি এই প্রবলেমটা ফেস করেছি, তখন যে দোকান থেকে আপনাকে ওইটা প্রবলেমটা সলভ করে দেওয়া হয় বা আশ্বাস দেওয়া হয় যে ঠিক আছে আপনি পরের বার কিছু কিনলে আমরা আপনাকে কমে রাখবো বা anything, তখন আপনার কিন্তু ওই দোকানের প্রতি একটা আস্থা বেড়ে যায়। তো এইভাবে আসলে এভাবে মেনটেন করা। এইভাবে মেনটেন করতে হয়। আচ্ছা 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 আপু, আপনি এক লাইনে যদি বলতে বলি আপনার এই উদ্যোক্তা যাত্রাটা বর্ণনা করেন, তাহলে কিভাবে বর্ণনা করবেন?
এক লাইনে বলার যদি হয় তাহলে আমি বলবো যে আসলে আমি ছোট থেকে চেয়েছিলাম আহ মালিক হব, চাকর না। তো আমি সেই স্বপ্নের পথে এগোচ্ছি। আচ্ছা আচ্ছা, যাক আপনার স্বপ্ন তাহলে বড়। তাহলে আমরা এটা করতে পারি, স্বপ্ন যদি বড় হয় তাহলে আমরা আসলে উপরের দিকে উঠতেই পারবো। অবশ্যই আমি যদি এই লেভেল পর্যন্ত আমার টার্গেট সেট করি তাহলে অন্তত এই লেভেল পর্যন্ত তো আমি যেতে পারবো। আমি যেতে পারবো। জি। আচ্ছা, তাহলে কিন্তু এটা উদ্যোক্তাদের জন্য অনেক বড় একটা পয়েন্ট যে স্বপ্ন বড় দেখতে হবে, কখনো থেমে যাওয়া যাবে না, কখনো এটা মনে করা যাবে না যে না আমি পারবো না, এই না, বিশ্বাস কখনো ভিতরে রাখতে হবে না। আর জি আপু, প্রচুর thank you ধৈর্য so ধারণ much। করতে হবে। জি আপু, জি আপু। আচ্ছা আপু, এখন বর্তমানে যারা স্টার্ট করতে চাচ্ছে এই ধরনের বিজনেস বা উদ্যোক্তা লাইনে যারা আসতে চাচ্ছে তাদের জন্য আপনার কি ধরনের অ্যাডভাইস থাকবে বা কি উপদেশ দিতে চান তাদেরকে? আমি যখন 5 বছর আগে শুরু করেছিলাম তখন আসলে এই সেক্টরটা কিছুটা হলে ছোট ছিল, এখন অনেক বেশি বিস্তার ঘটিয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি যখন প্রোডাক্ট সোর্সিং এর দিকে নজর দিতাম, আমি আমি আমার প্রোডাক্ট সোর্সিং করতাম, মেক করতাম, পাবলিসিটি করতাম, সেল করতাম, সবকিছু আমি করতাম। তো তখন দেখা যায় যে এখন তখন আমার প্রোডাক্ট সোর্সিং এর জন্য অনেক বেশি কষ্ট করতে হতো, অনলাইনেও টাইম দিতে হতো, ফিজিক্যালিও টাইম দিতে হতো, অনেক বেশি ঘোরাঘুরি করতে হতো। এখন আসলে এটা অনেক বেশি কমে এসেছে। তো আসলে আমাকে জানতে হবে প্রথমত যে আমি কি করতে চাই, আমার স্যাটিসফ্যাকশন কিসে, বা আমি কোন কাজটা করলে ভালো থাকতে পারবো, কোন কাজটা আমাকে বেশি আনন্দ দিবে। একটা মেহেদি আর্টিস্ট কিন্তু মেহেদি দিতে পছন্দ করে, আসলে জন্য সে মেহেদি আর্টিস্ট। একটা বেকার সে রান্না করতে পছন্দ করে বিধায় সে বেকার। তো জি সেম ওয়েতে আমি আর্ট করতে পছন্দ করি, আমার ক্রাফটিং পছন্দ বিধায় আমি হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি সেল করি বা আদার্স বিভিন্ন হ্যান্ডমেড আইটেম সেল করি। তো আসলে আমাকে আগে আমার পছন্দের জায়গাটা বের করতে হবে, আমি কি চাই, কি করতে চাই, কি করতে আমার ভালো লাগে, তারপর ভালো মতো প্রোডাক্ট সোর্সিং করতে হবে। কারণ এখন ফ্রড, অনেক ফ্রড ইয়েতে ভরে গেছে এই প্লেসটা বিশেষ করে। তো সেগুলো আসলে আপস এন্ড ডাউনস থাকবেই, কোপ আপ করতে হবে, বাট লেগে থাকতে হবে। লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, ছেড়ে দেওয়া জি, যাবে না। জি না। আপু। আচ্ছা আপু, আপনার ব্র্যান্ডের অথবা আপনার বিজনেসের নেক্সট স্টোরি বা নেক্সট প্ল্যানিং কি? নেক্সট প্ল্যানিং, যেহেতু আমি ফিজিক্যালি বেশি টাইম দিতে পারতেছি, অনলাইনে ভাবে টাইম দিতে পারতেছি না, সেহেতু আমি চাই যে খুব দ্রুত একটা ফিজিক্যাল স্টোর ওপেন করতে, ইনশাল্লাহ। জি আপু। এখন আমরা মোটামুটি অনেকেই দেখি, বেসিক্যালি মেয়েরা মনে হয় এটা খুব বেশি করছে, যে যারা শোরুম আকারে আসলে ওপেন করছে তাদের এই ছোট আকারের বিজনেস। জি, তাহলে আমরা ইনশাল্লাহ আপু আপনারও এরকম একটা শোরুম দেখতে পাবো এবং ইনশাল্লাহ আমরাও যাবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, অবশ্যই। জি আপু। আচ্ছা আপু, আপনার অনেক মূল্যবান সময় আমরা নিয়ে নিয়েছি। একজন উদ্যোক্তার আসলে 1 সেকেন্ড সময় মনে হয় অনেক বেশি মূল্যবান, সেখান থেকে আমাদের অনেকটুকু সময় আপনি দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টিমের পক্ষ থেকে। প্লেজার আমার, আসলে আমার স্টোরিটা উপস্থাপন করতে দেওয়ার জন্য প্লেজার। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ।